কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি মায়াপুর ইস্কন। নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। তবে ইস্কনের মন্দির মায়াপুর ছাড়াও ভারতবর্ষ তথা পৃথিবীর বহু জায়গাতেই ছড়িয়ে আছে। এইরকমই এক কিছুটা অখ্যাত ইস্কন মন্দির নদিয়া জেলার শান্তিপুরের কাছে হবিবপুরে। মায়াপুরের ইস্কনের মতো এত চাকচিক্য বা ভিড়ের সমাগম না থাকলে পরেও অত্যন্ত গ্রাম্য পরিবেশে ছিমছাম ভগবানের আরাধনা করার জন্য এক আদর্শ জায়গা এই হাবিবপুর ইস্কন। গত 13ই জানুয়ারি একদিনের জন্য আমি গিয়েছিলাম এই হাবিবপুর ইস্কনটা ঘুরে দেখার জন্য, আর সেই গল্প নিয়েই আজকের পর্ব। চলুন শুরু করা যাক। আজকের গল্প শুরু হচ্ছে আমার বাড়ির সবচেয়ে কাছের মেট্রো স্টেশন মাস্টারদা সূর্য সেন থেকে। দেখুন, এইখানে যেতে গেলে পরে আপনাকে শান্তিপুর লোকাল ধরতে হবে। সেটা আমি শিয়ালদা থেকে ধরুন বা দমদম থেকে। এবার সেটা কী করে ধরবো সেটা দেখছি। আপাতত মেট্রো স্টেশনে এসেছি। আপনাকে শান্তিপুর লোকাল ধরে যেতে হবে হাবিবপুর স্টেশনে। এবার আমার এখন 8:15 বাজে, 8:50 আমার ট্রেন শান্তিপুর লোকাল শিয়ালদা থেকে। তো খুব সম্ভবত আমি হয়তো দমদম থেকেই ধরবো। ট্রেন আসছে, 2 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে। মেট্রোতে করে এমজি রোডে এসেছিলাম, এমজি রোড থেকে আমি বাসে করে শিয়ালদা স্টেশনে এসেছি। ইউটিএসের টিকিট কেটেছি। এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাভেল করবেন যখন লোকাল ট্রেনে যাবেন। প্রচুর টাইম বেঁচে যায়। আমাদের ট্রেন হচ্ছে 8:50 শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল। এখন বাজে 8:20। প্রচুর টাইম আছে, আরামসে গিয়ে বসতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, শীতকালে ভোরবেলা ট্রেনে ট্রাভেল করার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, যার মধ্যে অন্যতম কুয়াশার জন্য ট্রেন লেট করা, ঠিক যেমন আমাদের ক্ষেত্রে হয়েছিল। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল প্রতি ঘন্টায় বা 1.5 ঘন্টা অন্তর একটা করে অ্যাভেলেবেল থাকে। সেক্ষেত্রে অ্যাজ অ্যান অল্টারনেটিভ আপনারা রানাঘাট পৌঁছে টোটোতে করেও ইস্কন মন্দিরে পৌঁছতে পারেন। ডিস্টেন্স 5 কিলোমিটার। 8:55 স্টার্ট করেছিলাম, হাবিবপুর এসে পৌঁছলাম 11:30। 2.5 ঘন্টারও বেশি। আসলে শীতকালে না এই জিনিসগুলো হয়, যে ছুটির দিন যাই না, যে কোনো কারণেই হোক। এখন এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরে যেতে হবে হচ্ছে ইস্কনে। একটা জিনিস খেয়াল রাখবেন, আসার সময় কিন্তু আপনার রাইট সাইডে পড়বে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম। তো আপনাকে এই ওভারব্রিজটা দিয়ে নেমে গিয়ে ডান দিক দিয়ে নেমে বেরোতে হবে। বাইরে গেলে টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরোলেই সামনে পেয়ে যাবেন এরকম টোটো। আর মোটামুটি আপনার থেকে 15 টাকা করে নেবে পার হেড। আর ব্যাপারটা হচ্ছে যে ভর্তি না হলে তো ছাড়বে না, তো সেই জন্য ওয়েট করতে হবে একটু। স্টেশন থেকে টোটোতে করে ইস্কন মন্দির পৌঁছতে সময় লাগবে মোটামুটি মিনিট 10। ডিস্টেন্স 1.71 কিলোমিটার। গ্রাম্য রাস্তা দিয়ে চারিদিকের পরিবেশ দেখতে যেতে যেতে ভালোই লাগবে, তবে রোড কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। আপনার লাগবে মোটামুটি 10 মিনিট। এলে পরে প্রথমে ঢুকে নেই, এই ঢোকার মুখেই দেখবেন হচ্ছে এই জগন্নাথ মহাপ্রসাদ আছে। এইখান থেকে আপনারা কুপন কাটতে পারবেন। ও কুপন 2 রকমের। একটা হচ্ছে রাজভোগ প্রসাদ, 170 টাকা করে বসে খাওয়ানো হয়, ওটা যদি প্যাক করেন 200 টাকা। আর একটা আছে নর্মাল 70 টাকা, যেটা নিচে বসে খেতে হয়। আমরা নিয়েছি 170 টাকা। দেওয়া হয় 1:30 থেকে 3টে পর্যন্ত। এই জাস্ট পেছনেই হল ঘরে। মন্দিরের মেন ফটক দিয়ে ঢুকলে সামনেই চোখে পড়বে মেন মন্দির। আকারে বিশাল বড় না হলেও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের সামনেই আছে জুতো রাখার স্থান, যেখানে জুতো খুলে আপনি সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে ঢুকলে পরে আপনার বাঁ দিকে যে বিগ্রহটি আছে সেটি হলো নিতাই গৌরাঙ্গের। তারপরে আছেন শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। একদম ডান দিকে রয়েছেন কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ। আর বিগ্রহের ঠিক উল্টো দিকেই অধিষ্ঠান করছেন শ্রীলা প্রভুপাদ, আর তার মাথার উপরে গরুড়া। আর যদি আপনি মনস্থির করেন যে পুজো দেবেন, তাহলে মন্দিরের ভেতরেই পাবেন 2টো দোকান, যেখান থেকে আপনি পূজার সামগ্রী ক্রয় করে সঙ্গে সঙ্গেই পুজো দিতে পারেন। লেখা আছে মন্দিরের ভেতরে সেলফি তোলা, ফটো তোলা, ভিডিও করা নিষেধ। আমি তো তুলে নিলাম, কেউ কিছু বললো না। দেখুন, একটা জিনিস আমি বলতে পারি যে ইস্কন মায়াপুরের থেকে এটা ডিফারেন্স কি জানেন তো? ইস্কন মায়াপুরের ভিডিও আপনারা দেখেছেন,
ওখানকার চাকচিক্য, ওখানকার আমি কি বলবো যে তামঝাম ব্যাপারটা এখানে কিন্তু নেই। এটা কিন্তু একটা সামান্য শান্ত পরিবেশের মধ্যে ফাঁকা। আপনি দেখুন আপনার আশেপাশে কিন্তু সেরকম ভিড় দেখতে পাবেন না। অথচ আজকে কিন্তু শনিবার, সেকেন্ড স্যাটারডে এবং লং উইকেন্ড, 12, 13, 14 জানুয়ারি লং উইকেন্ড পড়েছে। তা সত্ত্বেও কিন্তু এখানে সেরকম ভিড় নেই। অথচ ইসকনের মতো অতটা ব্যাপ্তি না হলে পরেও অনেক ফেসিলিটি কিন্তু এখানে আছে। যেমন গেস্ট হাউস, থাকার গেস্ট হাউস আছে, খাওয়ার ব্যবস্থা তো আছে। এই জাস্ট পেছনে এই যে দেখা যাচ্ছে আমার আঙুলের সরে আসে যে ওইখানে খাওয়ার সময় দেখাবো। আর মন্দিরটাও কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু আমি দেখলেন তো। আর ভেতরেও কিন্তু অনেকটা জায়গা আছে, চলুন ভেতরটা একটু ওয়াক করবো এখন। আর এই পেছনে হচ্ছে রথ, ইসকনের রথ। আমার পেছনে হচ্ছে এখানকার এই ইসকন হাবিবপুরের গেস্ট হাউস, যেখানে যদি থাকতে চান আপনারা থাকতে পারেন। নর্মাল বেড আছে। আমি এখানে মানে কোনো তামঝামের ব্যাপার নেই, আমি কিছুই দেখতে পাচ্ছি না এখানে। অবশ্য আমি যতদূর জানি 800 টাকা পার রুম চার্জ নেয়, দুজন থাকতে পারে। ওই ইসকন মায়াপুরের মতোই বোধ হয়। আমি চেষ্টা করছি কথা বলে ভেতরে যদি কাউকে পাই, কথা যদি বলা যায়। জাস্ট ঢুকে একটুখানি এলেই বাঁ হাতে, ব্যবস্থা খুব সুন্দর। এখানে কিন্তু মায়াপুর ইসকনের মতো গেস্ট হাউসে কোনো রিসেপশন নেই। একটা অফিস ঘর আছে, কিন্তু সেখানেও সেই মুহূর্তে আমি কাউকে পাইনি। তবে একজন কর্মচারীর সঙ্গে কথা বলে যা বুঝলাম, 800 টাকা দিয়ে দুজন থাকতে পারে। প্রত্যেকটা রুমের সঙ্গেই আছে অ্যাটাচ টয়লেট। মায়াপুরের মতো এখানেও কিন্তু একই সমস্যা। এখানে কোনো জায়গাতে পেমেন্ট ইউপিআই চলে না, একই জিনিস ক্যাশ পেমেন্ট করতে হবে আপনাকে। সুতরাং গেস্ট হাউসের পাশ দিয়ে 2 মিনিট হেঁটে এলেই আপনি পৌঁছে যাবেন হবিবপুর ইসকনের গোশালায়। এখানে অনেক গরু একটা এনক্লোজারের মধ্যে রাখা আছে এবং তাদের ট্রিটমেন্টের জন্য যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এবং পাশেই আছে গরুর খাদ্য বিচালি কাটার ঘর। আমার পেছনে হলো ইসকন হাবিবপুরের গোশালা। ইসকন মায়াপুরের মতোই যে প্রোডাক্টস এখানে পাওয়া যায়, সমস্ত প্রোডাক্টস কিন্তু এখানেও পাওয়া যায়। গোশালার বাইরে একটা দোকান আছে, কিন্তু এখন দেখছি মনে হচ্ছে বন্ধ। একবার চেষ্টা করে দেখি। আদারওয়াইজ যে ঢুকে যেখান থেকে প্রসাদ নিলাম ওখানেও কিন্তু সমস্ত প্রোডাক্টই পাওয়া যায়। এই ঘরে বিচালি কাটছে। আচ্ছা, এর এখানে যে দোকানটা আছে, এই পাশের দোকানটা, এই দোকানটাতে অ্যাকচুয়ালি ঘি পাওয়া যায়, কিন্তু এটা এখন রেগুলারলি খোলে না। প্রভুজিকে জিজ্ঞেস করলাম, বললেন যে যেখান থেকে কুপন নিয়েছেন সেইখান থেকেই নিতে পারেন আর কি। তো দেখি। ইসকন হাবিবপুর ক্যাম্পাসটি সম্পূর্ণ গ্রামের মধ্যে গড়ে ওঠার জন্য বাংলার গ্রাম্য জীবনের একটি ক্ষুদ্র প্রতিফলন কিন্তু এই ক্যাম্পাসে এলে লক্ষ্য করা যায়। আর আমার মতো একজন আদ্যপান্ত শহুরে মানুষ ছোটবেলা থেকে যে কংক্রিটের জঙ্গল দেখেই বড় হয়েছে, তার কাছে এই পরিবেশটা ছিল অত্যন্ত ইন্টারেস্টিং। ইসকনের এই ক্যাম্পাসটি অনেকটাই স্বনির্ভর। এর মধ্যে ধানের বীজ তোলা, বিভিন্ন সবজির চাষ, কলা বাগান, আম বাগান সব কিছুই আছে। আর এইগুলোই ছিল আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। ইসকন হাবিবপুরে এসেই আমি আমার জীবনে প্রথম দেখলাম ফুলকপি গাছ, বাঁধাকপির গাছ এবং ব্রকলির গাছ। এই আমার জীবনে প্রথম কোনো দিঘির আল ধরে হেঁটে যাওয়া, যেটা শুধুমাত্র আজ পর্যন্ত বইয়েই পড়েছি। আর ভাবলে অবাক হবেন, এই প্রথম আমি নিজের চোখে দেখলাম জমিতে কিভাবে বলদ দিয়ে লাঙল দেওয়া হয়। আমার মতো শহুরে মানুষের কাছে এইরকম একটা গ্রাম্য পরিবেশে, যেখানে কপির বাগান, কলার বাগান, আম বাগান, পুকুর, ওখানে বলদ দিয়ে চাষ করাচ্ছে, ব্যাপারটা কিন্তু কনসেপ্টটা খুব ভালো লাগছে। ওই শহরের কোলাহল আর এই দূষণের থেকে বাইরে কয়েক ঘন্টার জন্য যদি মানে এসে কাটানো যায় একটা উইকেন্ডে, কনসেপ্টটা খারাপ হয় না। যারা গাড়ি নিয়ে আসবেন তারা পাশ দিয়ে আরেকটা গেট আছে, এখান দিয়ে ঢুকে এসে এই পুরো জায়গাটা পেছনে দেখতে পাচ্ছেন, পুরোটা হচ্ছে পার্কিং স্পেস, ফ্রি পার্কিং অ্যাভেলেবেল। ইসকন হাবিবপুরের ক্যাম্পাসে বেসিক চিকিৎসার জন্য রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়, একদম এক্সিট গেটের পাশেই। এখানে ভক্ত 1:30টায় শুরু হবে। এবার এখান থেকে না মোটামুটি 10 মিনিট
যদি হেঁটে যেতে পারেন এই মন্দিরটা থেকে, যেদিক দিয়ে এলেন সেদিকে না, মানে যেদিক দিয়ে আপনি এলেন ওইখানে ইসকনকে ছেড়ে দিয়ে আপনি এগিয়ে যান একটুখানি, আরেকটা নতুন মন্দির হয়েছে, সেই মন্দিরটার নাম হচ্ছে ক্রিয়াযোগা। ক্রিয়াযোগ হলো একটি যোগ ব্যবস্থা যা প্রাণায়াম, মন্ত্র এবং মুদ্রার বিভিন্ন স্তর নিয়ে গঠিত এবং আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে এবং প্রশান্তি ও ঈশ্বর সান্নিধ্যের এক গভীরতর অবস্থার জন্ম দেয়। শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দ, যার জন্মভিটেতে এই মন্দিরটি তৈরি করা, বলা হয় তিনি ভারতবর্ষের এক অন্যতম ক্রিয়াযোগী ছিলেন, যিনি ভারতের এই ক্রিয়াযোগকে পাশ্চাত্য দেশে প্রচার করতে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয় 2002 সালের 3 ডিসেম্বর ইউএসের ফ্লোরিডাতে। আর এই মন্দিরটি একেবারেই নবনির্মিত। 2023 সালের 26শে ফেব্রুয়ারি এর উদ্বোধন হয়। মন্দির খোলা থাকার সময় সকাল 8টা থেকে বেলা 11:30, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। তাই আমরা যখন পৌঁছেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছিল। এই যে শটটা আমি নিয়েছি, কাঁচের দরজার বাইরে থেকে যতটা ভালো করে নেওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করেছি। আসলে একটু দেরি করে ফেলেছি, 11:30টায় মন্দিরটা বন্ধ হয়ে যায়, জানতাম না, আসলে আনপ্ল্যান্ড এসছি তো। বাট যেহেতু কাঁচের দরজা, সেই জন্য বাইরে থেকেই আমি মানে ওই যে গুরু জন্মভূমি মন্দির, যে গুরুদেব যিনি আছেন তার ছবি আমি তুলতে পারলাম। এই জায়গাটা কিন্তু ভেরি ওয়েল মেনটেন্ড। আপনি মানে সারাউন্ডিংসটা তো দেখলেনই, আমি আবারও দেখাচ্ছি, খুব সুন্দর, অত্যন্ত ভালোভাবে মেনটেন করা হয়েছে। একটা কোথাও কোনো ময়লা নেই। এখানেও টয়লেটের ব্যবস্থা আছে, এখানে বোধহয় থাকার কোনো ব্যবস্থা নেই। আর এই আমার পেছনে, এই আমার পেছনে এই যে ফাউন্টেনটা দেখছেন, যারা রাত্রে এসেছে তারা বলে যে এখানে এই ফাউন্টেনটা রাত্রিবেলা চালু হয়, লাইট ফাউন্টেন আছে আর কি, এবং খুব সুন্দর লাগে দেখতে। জাস্ট ওখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম 10 টাকা করে, আদারওয়াইজ হেঁটে যা দেখলাম ডিস্টেন্স 10 মিনিটের বেশি লাগারই কথা নয়। এই মন্দির বা আশ্রমটি মূলত মেডিটেট করার জন্য, তাই আমি আর শব্দদূষণ বাড়ালাম না, মুখ বন্ধ করে শুধু ক্যামেরাটা অন করে রাখলাম। আর আপনারাও দেখতে থাকুন কি সুন্দর ওয়েল মেনটেন্ড, চারিদিকে ফুলের বাগান, মাঝখানে বাঁধানো মোড়াম বিছানো রাস্তা। অদ্ভুত অসাধারণ নিস্তব্ধতা, সেই জন্য দেখালাম আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি। আজকের ডেটে নিস্তব্ধতা লোকে পয়সা দিয়ে কেনে, আমার মনে হয় এতটাই দুর্লভ নিস্তব্ধতা। আসলে মেইন দরজাটা বন্ধ ছিল, সাইড দিয়ে একটা দরজা খোলা ছিল। এখানেও তাই, ছবি তোলা নিষেধ লেখা ছিল। ভিডিও করতে করতে ঢুকে গেলাম, ছবি তুলে বেরিয়েও চলে এলাম। একটা কথা বলিনি ওই জন্য, কারণ কথা বলা মানেই পরিবেশটাকে নষ্ট করা। মেডিটেট করার জন্য পারফেক্ট জায়গা। স্বামীজির সঙ্গে কথা বললাম, এখানে থাকার বোধহয় সেরকম কোনো ব্যবস্থা নেই। থাকতে হলে আপনার ইসকনেই থাকতে পারেন, তবে এই জায়গাটা ভিজিট করবেন। এখানে আরও ছোটোখাটো অনেক কিছু মন্দির বলছিল, বাট জিজ্ঞেস করে একটু মানে চেপে ধরতেই বললো যে সেরকম দেখার কিছু নেই, যারা দেখতে চায় জবরদস্তি মানে টোটো ভাড়া করে তাদের দেখিয়ে দেওয়া হয়। আপনারা যারা একদিনের জন্য হবিবপুরে আসার প্ল্যান করছেন, মানে রাত্রে যারা থাকবেন না, তারা কিন্তু ইসকনের সঙ্গে সঙ্গে এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন। ইসকন থেকে হেঁটে 10 থেকে 15 মিনিট যদি এগিয়ে আসেন, তাহলেই এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আর চিনতে অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করবেন ক্রিয়াযোগা মন্দির বা নতুন মন্দির। অবশ্যই আসবেন, কিন্তু মিস করবেন না, খুব সুন্দর পরিবেশ। ক্রিয়াযোগা দেখে যখন আমরা ফিরলাম, তখন ইসকনের মূল মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে এবং মহাপ্রসাদ বিতরণের যোগাড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে। আর এই হলো সেই হল যেখানে রাজভোগ প্রসাদ বসে খাওয়ানো হয়, পাথরের বেঞ্চ আর টেবিল। মন্দির ঠিক 1টায় বন্ধ হয়ে যাবে, আবার ঠিক 4টের সময় খুলবে। এখন ওয়েট করছি প্রসাদের জন্য। যেহেতু আজ শনিবার একটু ভিড় আছে, ফার্স্ট ব্যাচটা ছেড়ে দিয়েছি, সেকেন্ড ব্যাচে আমরা মোটামুটি বসে যাব, ইচ্ছা আছে, টার্গেট করব।
আর আজ আমরা থাকছি না। যদি থাকতে চান, যে গেস্ট হাউস দেখালাম, এখানে এসে স্পট বুকিংও করতে পারেন, কিন্তু যদি থাকে আপনারা পেয়ে যাবেন। 800 টাকা করে আপনার থেকে নেবে। ফেরার রাস্তাও একই রকম। চলুন এরপরে প্রসাদে বসলে তখন দেখাচ্ছি যে প্রসাদটা কেন। প্রায় বোধহয় 13 না 14টা পদ বোধহয় দেওয়া হয়। মায়াপুরের মতোই কনসেপ্ট, সেই লাইন দিয়ে 2টোর সময় এসেছি, সেকেন্ড ম্যাচে বসলাম আর কি। এখন খাবারটা আসুন তারপরে দেখাচ্ছি। খাবারটা দেখুন, ভাত, পকোড়া, লুচি, সবজি, ওটা খুব সম্ভবত ফুলকপির সবজি, সালাড, পায়েস, এটা পোলাও টাইপের, চাটনি, এটা পনির, লাড্ডু, সবজি, এটা বোধহয় ঘুগনি টাইপের। মানে সব মিলিয়ে গুণ করে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আইটেম। খাবারের পরিমাণ কিন্তু প্রচুর। যদি খুব ফুডি না হয় তাহলে এই প্রসাদ শেষ করা যায় না। আমি পারিনি, মানে অনেক চেষ্টা করেছি। দেখলেন তো 14টা আইটেম, তার সঙ্গে মিষ্টি ফিষ্টি সব কিছু মিলিয়ে 14টা আর কি। তো একটু ডিফিকাল্ট ছিল আর কি। প্রসাদ তার কোয়ালিটি কখনো বলতে নেই, বাট মন ভরে গেছে, এটুকু বলতে পারি। এখন যাওয়ার চেষ্টা করছি, মানে ফেরার এখন ট্রাই করব, দেখি এখন কোন দিক দিয়ে ফিরি জানাচ্ছি। যদি এখান থেকে ফেরত যেতে চান, হাবিবপুর থেকে প্রত্যেক ঘন্টায় আপনি ডাউন শান্তিপুর লোকাল পাবেন। আজকে যদি ট্রেনে একটু ইরেগুলারিটি আছে, বাবার সঙ্গে আছে, বসে যাবো, ওই জন্য আমরা এখান থেকে শান্তিপুর যেছি। টোটোটা আমাকে হাবিবপুর থেকে শান্তিপুর মোটামুটি 11 কিলোমিটার, 150 টাকা নেবে, 45 মিনিট টাইম লাগে। 3:53 আমাদের শান্তিপুর লোকাল, সেটা ধরে আমরা প্ল্যান করছি। এরকম খুচখাচ যদি উইকেন্ড ছুটি থাকে, কলকাতায় যারা বেস্ট তারা কিন্তু এই ধরনের ট্রিপগুলো কিন্তু খুব আরামসে করতে পারেন, খুব কম খরচে। দেখুন ট্রেনের যাতায়াতের খরচা কত, শিয়ালদা থেকে শান্তিপুর 25 টাকা আপ ডাউন। আমি শিয়ালদা থেকে বলছি 25-50 টাকা। এখানে আপনি যেরকম ভোগ নেবেন আপনি 70 টাকা। আর হাবিবপুর স্টেশন থেকে বলছে 15 টাকা করে আপনার টোটো ভাড়া পার হেড। সুতরাং আমার তো মনে হয় মানে পার হেড লেস দ্যান 500 রুপিস আপনার একদিন চলে আসতে পারে। এবার যদি আপনি একদিন থাকেন, এক্সট্রা 800 টাকা রাত্রের খাবার খরচ, আর কিছু না। এই ছিল আজকে ছোট্ট ট্রাভেল ব্লগ আমাদের। কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগ নিয়ে ফিরে আসবো তাড়াতাড়ি। বাই।